গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস নাম্বার 35 35 নম্বর ক্লাসে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা মিক্সড জিকে জিএস প্র্যাকটিস করব। প্রত্যেকে আমাদের ক্লাস রুটিন দেখে নাও। সকাল 7:30 থেকে আমার ক্লাস হয় দ্য ওয়ে অফ সলিউশন, এবং অন্যান্য যে ক্লাসগুলো আমরা প্রোভাইড করে থাকি, টোটাল ক্লাস রুটিন এটা আছে। সমস্ত ক্লাসের আমাদের নোটিফিকেশন বা লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে। তোমরা টেলিগ্রামে যুক্ত থাকলেও টেলিগ্রাম থেকেই ক্লাসের লিঙ্ক বা নোটিফিকেশন তুমি পেতে পারো। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি, কোথায় করাচ্ছি? TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো আমাদের যে ব্যাচগুলো বর্তমানে চলছে, কারেন্ট যে ব্যাচগুলো আছে, কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0 একটা একটা করে পঞ্চম ব্যাচে আমরা কিন্তু ক্লাস করাচ্ছি অলরেডি। NM/GNM এর ক্রাশ কোর্স চলছে। SSCর জন্য GDMTS ফাউন্ডেশন ব্যাচ, রেলের জন্য PYQ প্র্যাকটিস ব্যাচ, রেলের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে NTPC গ্রুপ ডির জন্য, এবং WBP KPর জন্য দুর্দান্ত একটা প্র্যাকটিস ব্যাচ কিন্তু তোমরা পাচ্ছ। তো চলো আমরা আজকের MCQ প্র্যাকটিস শুরু করব। প্রথম প্রশ্ন স্ক্রিনে। সম্প্রতি প্রয়াত ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার, তার নাম কি? কোশ্চেনটা একটু কঠিন, তবুও কোশ্চেনটা আমি করাচ্ছি এই জন্য যে আপকামিং পরীক্ষার জন্য অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে চলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, মুখ্য নির্বাচন কমিশনার চেঞ্জ হয়েছে, তাই তো? বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? জ্ঞানেশ কুমার, বর্তমান চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখানে এমন একজনের নাম বলতে হবে যিনি প্রয়াত হয়ে গেছেন এবং ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। N গোপালস্বামী, নবীন চাওলা, SY কুরেশি, TS কৃষ্ণমূর্তি। উত্তরটা কি হবে? উত্তরটা হবে নবীন চাওলা। নবীন চাওলা সম্প্রতি ফেব্রুয়ারিতে মারা গেছেন এবং তিনি ছিল ভারতের 16তম চিফ ইলেকশন কমিশনার, এবং 2009-10 সালে তিনি ইলেকশন কমিশনার ছিলেন, 16তম ইলেকশন কমিশনার ছিলেন। ওকে, রূপোর অ্যামালগাম কিসে ব্যবহৃত হয়? কোশ্চেন নাম্বার 2, বিজারণের ক্ষেত্রে দন্ত চিকিৎসা আইনাতে কোনোটি নয়। রূপোর তৈরি অ্যামালগাম যেটি ব্যবহার করা হয় মানুষের দন্ত চিকিৎসাতে, দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়। অনেক সময় ফলস দাঁতে ব্যবহার করা হয়। নিম্নলিখিত কোন অ্যাসিডটি মানবদেহে পাকস্থলীতে পাওয়া যায়? কোন অ্যাসিডটি পাওয়া যায় বলতে হবে। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড যার সংকেত আমরা প্রত্যেকে জানি H2SO4, নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl। আমাদের পাকস্থলীতে কি থাকে? পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। অপশন ডি যারা করছো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা আসছি। সংবিধানের ধারণা কে দিয়েছিলেন? নিম্নের কে ভারতের যে একটা সংবিধান লেখা প্রয়োজন আছে, এর ধারণা নিম্নের কে দিয়েছিলেন? জওহরলাল নেহেরু, BN রাও, বেনেগাল নার্সিং রাও, MN রয়, মানবেন্দ্রনাথ রায়, ডক্টর BR আম্বেদকর। কোশ্চেন নাম্বার 4, সঠিক উত্তর কি হবে? ভারতে সংবিধানের ধারণা প্রথম কে দিয়েছিলেন? উত্তরটা কি করবে প্রত্যেকে বলো। তো ভারতের সংবিধান লেখা হয়েছে 1946 সালে গণপরিষদ গঠন হওয়ার পরে। আমরা জানি 9 ডিসেম্বর থেকে সেই 26শে নভেম্বর 1949 সাল পর্যন্ত, তারপর 26শে জানুয়ারি 1950-এ কার্যকরী হয়েছে। তো তখন তার আগেই কিন্তু কনসেপ্ট এসেছিল। MN রয় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায় 1934 সাল নাগাদ তিনি কিন্তু ভারতের সংবিধান লেখার কথা বলেছিলেন বা ধারণা তিনি দিয়েছিলেন। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5,
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কতজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন? আমরা জানি যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনই এটা ঘোষণা করা হয়। পদ্ম পুরস্কার মানে এখানে 3 ধরনের পুরস্কার থাকে। সবার প্রথমে থাকে পদ্মবিভূষণ। প্রথমে কি থাকে? পদ্মবিভূষণ পুরস্কার। পদ্ম পুরস্কারের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ, তারপর হচ্ছে পদ্মভূষণ, তারপর হচ্ছে পদ্মশ্রী। টোটাল এই 3টে নিয়ে হচ্ছে পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কার বলা হয়। তো এখানে এটা কিন্তু 25 সালের কথা বলা হচ্ছে। 2025 সালে রিসেন্ট, সম্প্রতি মানে এই বছরটাই তোমাকে ধরতে হবে, গত বছর ধরলে হবে না। কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে মনে আছে কারণ? 139 জনকে। অপশন সি যারা করছো একদমই সঠিক উত্তর হয়েছে তোমাদের। অপশন সি যারা করছো তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। তো এখানে এবার যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি যে পদ্মভূষণ পদ্মবিভূষণ তার মধ্যে কতজন পেয়েছে, মনে রাখবে 7 জন পেয়েছে। পদ্মভূষণ পেয়েছে 19 জন, আর পদ্মশ্রী পেয়েছে 113 জন। তাহলে 113 আর 7 120 আর 19 100, টোটাল 139 জন। ক্লিয়ার? প্রত্যেকে এই সেকশনটা একটু মনে রাখতে পারো, পরীক্ষা আসতে পারে, কাজে আসতে পারে। রেলের জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে, রেলে এরকম প্রশ্নই বেশি দেয়। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কতজন এই পুরস্কার পেয়েছে, কতজন ওই খেলায় পুরস্কার পেয়েছে, তার মধ্যে কতজন পদ্মবিভূষণ, এইভাবে মেনশন করতে পারে। গোয়া ভারতের 25তম অঙ্গরাজ্যের স্বীকৃতি পায়। এখন বলতে হবে সেটি কোন সালে? কোন সালে গিয়ে গোয়া 25তম অঙ্গরাজ্যের স্বীকৃতি পায়? প্রত্যেকে অ্যান্সার করো। তো ভারতের বর্তমান রাজ্য সংখ্যা হচ্ছে 28টি। 2019-এ জম্মু কাশ্মীর যখন রাজ্য তালিকা থেকে বাদ যায়, গিয়ে ইউনিয়ন টেরিটরি হয়, তখন 29 থেকে 28টি হয়ে যাচ্ছে আবার রাজ্যের সংখ্যা। হয়তো 29তম রাজ্য তেলেঙ্গানা তৈরি হয়েছিল 2014 সালে গিয়ে, তাই তো? যদিও সেটা এখন নবীনতম রাজ্য বা 28তম রাজ্য হিসেবে ধরা হবে। আচ্ছা, গোয়া ভারতের 25তম অঙ্গরাজ্যের স্বীকৃতি পায় কোন সালে? 1975, 1961, 1987, 1978 সাল। আর এটা কত হবে? গোয়া একসময় পর্তুগিজদের দখলে ছিল। গোয়া এবং দমনদ্বীপ 1961 সালে পর্তুগিজদের কাছ থেকে ভারতের মধ্যে চলে আসে অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে। কিন্তু পরবর্তীতে 1987 সালে গিয়ে গোয়া ভারতের রাজ্যের মর্যাদা পায়, 25তম রাজ্যের মর্যাদা পায়। ঠিক আছে? এখানে একটা বিষয় মনে রাখতে হবে, 56তম অ্যামেন্ডমেন্ট 1987-এ গোয়া রাজ্যের মর্যাদা পায়। ঠিক আছে? আর 12তম অ্যামেন্ডমেন্ট 1961 সালে ইন্ডিয়া গেইনড কন্ট্রোল অফ গোয়া অ্যান্ড দমনদ্বীপ। 1961 সালে 12তম অ্যামেন্ডমেন্টের দ্বারা গোয়া এবং দমনদ্বীপ ভারতের অধীনস্থ হয়। ঠিক আছে? এই ইনফরমেশনটাও তোমরা নোট করবে, এখানে কিন্তু পরীক্ষায় আসে। ক্লিয়ার? 1975 সালে সিকিম ভারতের কিন্তু রাজ্যের মর্যাদা পায় 1975 সালে, 22তম। অষ্টম শিখ গুরুর নাম কি? শিখদের কটি গুরু ছিল টোটাল? 10 জন শিখ গুরুর নাম আমরা জানি। 10 জন শিখ গুরুর মধ্যে অষ্টম শিখ গুরুর নাম কি? গুরু হরগোবিন্দ, গুরু অমরদাস, গুরু রামদাস, গুরু হরকৃষ্ণ। প্রথম শিখ গুরু গুরু নানককে বলা হয় গুরু নানক। গুরু নানকের শিষ্যকেই অ্যাকচুয়ালি শিখ বলা হয়। শিখ কথার অর্থ হচ্ছে শিষ্য। গুরু নানক তার শিষ্যদের মূলত শিখ বলা হয়। ভক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন গুরু নানক। তো গুরু নানকের পর গুরু অঙ্গদ, গুরু অমরদাস, গুরু রামদাস চতুর্থ, গুরু অর্জুন পঞ্চম, ষষ্ঠ শিখ গুরু গুরু হরগোবিন্দ। ঠিক আছে? এখানে গুরু হরকৃষ্ণ ছিল অষ্টম, নবম হচ্ছে গুরু তেগ বাহাদুর, দশম শিখ গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং, লাস্ট শিখ গুরু। তারপরে আর গুরু পদটা ছিল না।
গুরু গোবিন্দ সিং তিনি হচ্ছে লাস্ট। তারপর তার শিষ্য বান্দা বাহাদুর ছিল শিখ ধর্মের নেতৃত্বে। ঠিক আছে, পরপর চলে আসছে। এবার পরবর্তী কোশ্চেনে আমরা আসছি, উত্তর পূর্ব ভারতের প্রথম কোন রাজ্য একটি বহুভাষিক গভর্নেন্স পরিষেবা প্রদানের জন্য ভাসিনি ভাসিনি একটা অ্যাপ আছে যেটা কেন্দ্র সরকারের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করেছে, মানে চুক্তি মতো আর কি, বহুভাষিক গভর্নেন্স পরিষেবা প্রদানের জন্য। উত্তর পূর্ব ভারতের প্রথম কোন রাজ্য এটা করেছে বলতে হবে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড। কি হবে সঠিক উত্তর? তো ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে একটা ভাসিনী ভার্সন আছে, তার সঙ্গে এই বহুভাষিক বিভিন্ন ভাষাভাষীর সঙ্গে যোগাযোগ প্রদানের জন্য যে মৌ স্বাক্ষর করেছে রাজ্যটির নাম হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা এমন একটি রাজ্য যার তিন দিকে বাংলাদেশ, যে তিন দিক বাংলাদেশ দ্বারা বেষ্টিত, মাথায় রাখতে হবে। ত্রিপুরার বর্তমান সিএম কে? ত্রিপুরা কিন্তু বাংলা ভাষা চলে বাঙালিদের। আমাদের অনেকেই দেখবে ইউটিউবে আমাদের ক্লাস ত্রিপুরার স্টুডেন্টরাও দেখে, প্রচুর দেখে। আচ্ছা, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম হরিহর, দ্বিতীয় দেবরায়, মল্লিকার্জুন, কৃষ্ণদেব রায়। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো ভারতবর্ষে বিজয়নগর সাম্রাজ্য তৈরি হয় কোন সময়? তুগলক বংশের সময়। মোহাম্মদ বিন তুগলকের সময় দক্ষিণ ভারতে বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য গড়ে ওঠে, স্বাধীন সাম্রাজ্য। তো বিজয়নগর বংশের প্রতিষ্ঠাতা আমরা জানি হরিহর এবং বুক্ক, দুই ভাই। হরিহর বুক্ক বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই হরিহর বুক্ক যে বংশটা প্রতিষ্ঠা করেছিল তার নাম কি ছিল? সঙ্গম বংশ। প্রথম সঙ্গম, ওখানে টোটাল বিজয়নগরে আমরা জানি 4টি রাজবংশ রাজত্ব করে। সঙ্গম বংশ, সালুব বংশ, তুলুপ বংশ, আরবিডু বংশ, 4টি বংশ। ঠিক আছে, তার মধ্যে প্রথম হচ্ছে সঙ্গম বংশ। এখানে শ্রেষ্ঠ রাজা আমরা যদি দেখি, উত্তর হবে দ্বিতীয় দেবরায়, তাকে শ্রেষ্ঠ রাজা ধরা হয়। হরিহর বুক্ক হচ্ছে প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় দেবরায়। কৃষ্ণদেব রায় ছিল তুলুপ বংশে, অনেক পরে। তুলুপ বংশের রাজা কৃষ্ণদেব রায়, তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা। এবং ওভারঅল যদি বিজয়নগর সাম্রাজ্য এই 4টি রাজবংশের কথা বলি, তাহলে ওভারঅল কৃষ্ণদেব রায়কে শ্রেষ্ঠ রাজা ধরা হয়। তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা তথা গোটা বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা তাকে ধরা হয়। তাহলে তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা তথা গোটা বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ধরা হয় কাকে? কৃষ্ণদেব রায়কে। পৃথিবীর যমজ গ্রহ কোনটি? টুইন অফ আর্থ বলা হয় কোন গ্রহটির? বুধ, মঙ্গল, শুক্র, নেপচুন। কোশ্চেন নাম্বার 10, সঠিক উত্তর কোনটি করবে এখানে? পৃথিবীর যমজ গ্রহ কোনটিকে বলা হয়? উত্তর কি হবে? প্রত্যেকে বলো। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কাকে? উত্তর হবে শুক্রকে। শুক্রকে শুক্রকে বলা হয়, আমরা ভোরে শুকতারা বলি, এটাকে উষ্ণতম গ্রহ বলা হয়। উষ্ণতম গ্রহ, উজ্জ্বলতম গ্রহ। ঠিক আছে, পাশাপাশি এটাকে আমরা মনে রাখবো যে উজ্জ্বলতম গ্রহ বলা হয়, এটাকে লুসিফার বলা হয়, শুক্র। ওকে, আচ্ছা। কবে সারা দেশ জুড়ে ন্যাশনাল ট্যুরিজম ডে পালিত হলো? ন্যাশনাল ট্যুরিজম ডে বা জাতীয় ভ্রমণ দিবস পালিত হয়েছে কোন তারিখে? 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 27শে জানুয়ারি। কোশ্চেন নম্বর 11, সঠিক উত্তর কি হবে?
ন্যাশনাল ট্যুরিজম ডে, ইন্টারন্যাশনাল নয়, জাতীয় জাতীয় ভ্রমণ দিবস হিসেবে পালিত হয় 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি আমরা আরেকটা ডে জানি যে ন্যাশনাল ভোটার্স ডে, এটাতে আবার একই সঙ্গে ন্যাশনাল ট্যুরিজম ডে অ্যান্ড ন্যাশনাল ভোটার্স ডে, জাতীয় ভোটার্স দিবস পালিত হয়। তাহলে এই 25শে জানুয়ারির দিনটি আমরা ভারতীয়রা দুটো দিবস পালন করি, একটা জাতীয় ভোটার দিবস আর একটি হচ্ছে ভ্রমণ দিবস জাতীয়। ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে কিন্তু আলাদা, সেপ্টেম্বরে আসে, এটা কিন্তু জানুয়ারি মাসে ন্যাশনাল ট্যুরিজম ডে পালিত হয়। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আমরা আসছি। গৌড়, গৌড় বাংলা, তাই তো? গৌড় কোথায়? বাংলাতে। গৌড়ের বড় সোনা মসজিদ, এই মসজিদ কে নির্মাণ করেন? আলাউদ্দিন হোসেন শাহ, নসরত শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, শিহাবুদ্দিন শাহ। গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন? আলাউদ্দিন হোসেন শাহ, নসরত শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, শিহাবুদ্দিন শাহ। উত্তর হবে অপশন বি, নসরত শাহ। কোশ্চেনটি ডাব্লিউবিসিএস আসা প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, নাসার কার্যকরী প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছে? নাসা, ইন্টারন্যাশনাল সংস্থা স্পেসের নাসা যার হেডকোয়ার্টার রয়েছে কোথায়? আমেরিকাতে। তো এই নাসা এর কার্যকরী প্রধান বা চিফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? জ্যানেট ই পেট্রো, জেমস ফ্রি, ক্যাসে সোয়াইলস, বিল নেলসন। কোশ্চেন নাম্বার 13 অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথা রাখতে পারো। নাসা এর কার্যকরী প্রধান হিসেবে নিযুক্ত হতেন অপশন এ জ্যানেট ই পেট্রো। অপশন এ যারা করছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। ওকে, অপশন এ এটা তোমরা নোট করবে। পরবর্তী কোশ্চেন আমরা আসছি। অ্যামোনিয়াম সালফেট, এটা মূলত কি রূপে ব্যবহার করি আমরা, বা কি রূপে এটি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম সালফেট, এটাকে সার রূপে, অ্যান্টিসেপটিক রূপে, সোনার পাত লাগাবার আঠা রূপে, নাকি ওষুধ রূপে আমরা ব্যবহার করি? কোনটি হবে রাইট অ্যান্সার? বলো, প্রত্যেকে অ্যান্সার করবে। অ্যামোনিয়াম সালফেট কি রূপে মূলত ব্যবহার করা হয়? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে সার রূপে ব্যবহার করা হয়। জমিতে সার হিসেবে, রাসায়নিক সার হিসেবে ব্যবহার করা হয়। নাইট্রোজেন ঘটিত সার NH4 এটা একটি রাসায়নিক সার। পরবর্তী প্রশ্ন, সবরমতী নদী নিচের কোন শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে? আরাবল্লী বা কোন পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে? সাতপুরা, বিন্ধ্য, নাকি পশ্চিম ঘাট? উত্তর কি করবে? প্রত্যেকে বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে। সবরমতী নদী নিচের কোন পর্বতশৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তর হবে আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। গুজরাটের গান্ধীনগর রয়েছে সবরমতী নদীর তীরে। উত্তর মেরুতে ভারতের গবেষণা কেন্দ্রের নাম কোনটি? মৈত্রী, হিমাদ্রি, দক্ষিণ গঙ্গোত্রী, কোনটি নয়। উত্তর মেরুতে ভারতের একটি গবেষণা কেন্দ্র আছে এবং সেই গবেষণা কেন্দ্রের নামটা তোমাকে বলতে হবে। উত্তর মেরু কিন্তু ভারতের খুব কাছে, তাই তো? উত্তর মেরু ভারতের কিন্তু খুব কাছে। ভারতই তো উত্তর গোলার্ধে আছে, উত্তর পূর্ব গোলার্ধে, তাই তো? উত্তর মেরু যেখানে ভারতের গবেষণা কেন্দ্র আছে, সেই কেন্দ্রের নামটা হচ্ছে হিমাদ্রি। হিমাদ্রি, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। সঠিক উত্তর হবে অপশন বি, হিমাদ্রি। পরবর্তী কোশ্চেন, কোন মহাকাশযানে চেপে মানুষ প্রথম চাঁদে পৌঁছেছিল? আমরা সেই জানি নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, তারা চাঁদে গিয়েছিল। নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পদার্পণ করেছিলেন। তো সেই মহাকাশযানের নামটা কি ছিল? অ্যাপোলো 11, এক্সপ্লোরার, চ্যালেঞ্জার, কলম্বিয়া। রাশিয়ার নীল আর্মস্ট্রং, নামটা প্রত্যেকে আমরা জানি।
চাঁদে পা দেওয়া প্রথম ব্যক্তি? কোন মহাকাশযানে চেপে মানুষ প্রথম চাঁদে পৌঁছেছিল? উত্তর হবে অ্যাপোলো 11। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আমরা আসছি, সম্প্রতি কোথায় বলতে হবে ভারতের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্ল্যান্ট গড়ে উঠতে চলেছে? বৃহত্তম অ্যামোনিয়া প্ল্যান্ট গড়ে উঠতে চলেছে। খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকে এটা মেনশন করা। উত্তর কি হবে? উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা নাকি মধ্যপ্রদেশ? উত্তর কি করবে এখানে? ভারতের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্ল্যান্ট গড়ে উঠতে চলেছে উড়িষ্যাতে। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। অপশন এ যারা করছে উত্তর সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন আমরা আসছি, মুনতাকাল উল লুবাব এই গ্রন্থটি কে রচনা করেছেন? মুনতাকাব উল লুবাব গ্রন্থটি রচয়িতা কে? হাজী ইব্রাহিম সিরহিন্দি, দারাশিকো, কাফিখা, টোডরমল। কোশ্চেন নাম্বার 19, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইতিহাস থেকে। মুনতাকাব উল লুবাব গ্রন্থের রচয়িতা কে? হাজী ইব্রাহিম সিরহিন্দি, দারাশিকো, কাফিখা, টোডরমল। কোশ্চেন নাম্বার 19, অপশন সি কাফিখা উত্তরটি এখানে রাইট হয়ে যাবে। অপশন সি যারা করছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা আসছি, কোশ্চেন নাম্বার 20, আবার একটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোথায় ভারত ও মালদ্বীপের সেনাবাহিনীর মধ্যে একটা যৌথ সামরিক মহড়া ইকুভেরিন এই যে মহড়াটা, এটা কি সেনাবাহিনীর মধ্যে সেনা মহড়া, এটি কোথায় অনুষ্ঠিত হলো? মালদ্বীপের রাজধানী মালে, মা ফিলাফুসি, নিউ দিল্লি, উত্তরাখণ্ড। কোথায় এই সেনা মহড়া অনুষ্ঠিত হয়েছে? সেনা মহড়ার নাম হচ্ছে ইকুভেরিন। এই নামটাও তোমাদের মনে রাখতে হবে। যদি প্রশ্ন আসে ইকুভেরিন কোন দুটি দেশের মধ্যে সামরিক মহড়া? উত্তর হবে ভারত এবং মালদ্বীপের মধ্যে। ভারত ও মালদ্বীপের মধ্যে। মালদ্বীপ ভারতের একটি প্রতিবেশী দেশ এবং ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। তো ভারত এবং মালদ্বীপের মধ্যে ইকুভেরিন এটা অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপের একটা জায়গা বা শহরের নাম মা ফিলাফুসি, এই জায়গাটা মনে রাখতে পারো। এখানে অনুষ্ঠিত হয়েছে এই সেনাবাহিনীর মহড়া। অপশন বি সঠিক উত্তর আছে। আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্টে আছো, আমাদের অ্যাপে যে নিউ ব্যাচগুলো আছে, রিসেন্ট বা কারেন্ট ব্যাচ যেগুলো চলছে, সেগুলো হচ্ছে ফাউন্ডেশন 5.0 নতুন স্টুডেন্টদের জন্য, এনএমজিএনএম পরীক্ষার্থীদের জন্য ক্রাশ কোর্স আছে, এসএসসি জিডিএমটিএস এর জন্য যারা চেষ্টা করছো তাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ আছে, রেলের এনটিপিসির জন্য ফাউন্ডেশন আছে, রেলে শুধুমাত্র পিওকিউ প্র্যাকটিস ব্যাচ এবং ডব্লিউবির জন্য প্র্যাকটিস ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল আছে। কোশ্চেন নাম্বার 21, ইতিহাস থেকে, সিংহাসন আরোহণের পূর্বে সম্রাট অশোক কোন প্রদেশের শাসক হিসেবে নিযুক্ত ছিলেন? অশোকা দ্য গ্রেট। সম্রাট অশোকের নাম আমরা প্রত্যেকে জানি, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট তাকে বলা হয়। তো তিনি যখন সিংহাসনে বসেননি তার আগে তার পিতা তাকে কোন জায়গার দায়িত্ব দিয়ে রেখেছিলেন? উজ্জয়িনী, সৌরাষ্ট্র, তক্ষশিলা নাকি অবন্তী? কোশ্চেন নাম্বার 21, এটি কিন্তু পরীক্ষা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইতিহাস থেকে। কোনটি সঠিক উত্তর করবে প্রত্যেকে বলো। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, তক্ষশিলার শাসক হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। মনে থাকবে। পরবর্তী প্রশ্ন আমরা আসছি, কোশ্চেন নাম্বার 22, আবার একটি কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন রাজ্য ভারতের প্রথম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ইউনিভার্সিটি গড়ে তুলতে চলেছে? সারা পৃথিবী এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চর্চা চলছে। ওকে, তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ইউনিভার্সিটি গড়ে তুলতে চলছে কোন রাজ্য? মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, কেরল। কোশ্চেন নাম্বার 22, সঠিক উত্তর কি করবে? উত্তর হবে মহারাষ্ট্র। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে 2025 সালের মিসেস ওয়ার্ল্ড সম্মানে
ভূষিত হয়েছেন? সেকো গায়েলে, আদিতি গোবিত্রিকার, পামেলা নাইল, সারগাম কৌশল। 2025 সালে মিসেস ওয়ার্ল্ড, একটা মিস ওয়ার্ল্ড হয় আর বিবাহিত মহিলাদেরকে নিয়ে হয় মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। তো এই সম্মানে ভূষিত হচ্ছেন নিম্নের কে? উত্তর হবে অপশন এ সেকো গায়েলে। সেকো গায়েলে সাউথ আফ্রিকান মহিলা, তিনি এই মিসেস ওয়ার্ল্ড সম্মানে ভূষিত হয়েছে 2025 সালে, অর্থাৎ এই বছরে। কোশ্চেন নাম্বার 24, হিরোশিমা দিবস কোন তারিখে পালন করা হয়? হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছিল আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে গিয়ে। সারা পৃথিবীকে অস্থির করে রেখেছে আমেরিকা। তুমি যদি ভালো করে খেয়াল করো, তাদের ব্যবসাটা হচ্ছে অস্ত্রের ব্যবসা, যুদ্ধাস্ত্র। তারা চায় সারা পৃথিবী কোথাও না কোথাও ঝামেলা লেগে থাকুক এবং যুদ্ধের অস্ত্র সাপ্লাই তারা করবে, তারা বিক্রি করবে, তারা ইনকাম করবে। ঠিক আছে, যাই হোক, তো হিরোশিমা দিবস যেটি পালন করা হয় সেটি হচ্ছে 6 আগস্ট। 6 আগস্ট হিরোশিমাতে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা নিক্ষেপ করেছিল। পাশাপাশি 9 আগস্ট নাগাসাকি দিবস পালিত হয়। এটাও মনে রাখতে হবে, নাগাসাকি দিবস পালিত হয়। হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমা দুটো ফেলা হয়েছিল, সেই বোমা দুটোর নামটাও অনেক সময় আসে। একটা হচ্ছে লিটল বয় আর একটা হচ্ছে ফ্যাট ম্যান। প্রথমটা হচ্ছে 6 আগস্ট লিটল বয় হিরোশিমাতে, 9 আগস্ট ফ্যাট ম্যান নাগাসাকিতে। পরবর্তী প্রশ্ন আমরা আসছি, এটা তোমাদের গত দিনে হোমওয়ার্ক ছিল। ভ্যাট, VAT এর ফুল ফর্মটা কি? ভ্যালু অ্যান্ড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু এড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভলিউম অ্যাডেড ট্যাক্স। উত্তর হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নম্বর 26, নিম্নে কোন সালে মৌলিক কর্তব্য ভারতবর্ষের সংবিধানে যুক্ত হয়? এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো এবং আজকের এই সেটে তোমাদের স্কোর কত আসছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। এবং আমাদের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যুক্ত হও, সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আছো। এবং TWS একাডেমি অ্যাপ, যেখানে আমরা পেড কোর্স করাচ্ছি বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড। যদি প্রয়োজন হয় অবশ্যই কোর্স নিতে পারো। ঠিক আছে, তো মেন বিষয়টা হচ্ছে তোমার পড়তে হবে, তোমাকে প্রস্তুতি নিতে হবে। এবার তোমার যেটা ভালো তোমাকেই বুঝতে হবে। ক্লিয়ার? সময়টাকে কাজে লাগাও, অবহেলা করে সময়টা নষ্ট করো না। সময় একবার চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ওকে, টাটা, বাই।